তো এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে, আর অন্যান্য টেস্ট পেপার বেরিয়েছে কি না এখনও পর্যন্ত জানি না, তবে এবিটিএ বেরিয়ে গেছে। তো এবিটিএ সলিউশন এবার আমাদের চ্যানেলে আসতে থাকবে। আজকে প্রথম ভিডিও এবিটিএর সলিউশনের, এটা পেজ নাম্বার 33, পেজ নাম্বার 33 বিভাগ ক। এমসিকিউ কোশ্চেন আমি এখন করাচ্ছি না, কারণ এমসিকিউ এর অ্যান্সার তোমরা বইতেও পেয়ে যাবে, ঠিক আছে। আর এমসিকিউ কোশ্চেন দেখবে পরপর অনেক রিপিটও আছে, তো এমসিকিউ মোটামুটি হয়ে যাবে। এমসিকিউ আমি এরপরে ভিডিও নিয়ে আসবো। এখন আপাতত আমি বিভাগ খটা সলভ করব, ঠিক আছে। পেজ নাম্বার 33 বিভাগ খ। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, খুব বেশি টাইম ওয়েস্ট করবো না, কারণ তোমাদের হাতে এখন সময় কম, তোমরাও বেশি টাইম ওয়েস্ট করো না, হ্যাঁ। তো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবে তোমরা টেস্ট পেপারটাকে কমপ্লিট করার চেষ্টা করো। আর যেগুলো তোমরা নিজেরা পেরে যাচ্ছ সেগুলো ইউটিউবের হেল্প নেওয়ার দরকার নাই, যেগুলো নিজেরা পারছো না তখন তোমরা শুধু সেইগুলোর হেল্প নেবে। বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয়? বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ার স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয়, ঠিক আছে। তো উত্তর হয়ে যাবে ম্যাগনেটোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মনে রাখতে হবে, লিখে নিও মিথানোজেনিক ব্যাকটেরিয়া। লিখে দিচ্ছি আমি অ্যান্সার, মিথানোজেনিক ব্যাকটেরিয়া, ঠিক আছে। পরের প্রশ্নে যাব। তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক কী হবে? এসআই পদ্ধতিতে একক হবে জুল পার কেজি, ঠিক আছে, জুল পার কেজি। কারণ আমরা 1 কেজি কোনো জিনিস থেকে কতটা তাপ পাবো, কতটা তাপ শক্তি পাবো, সেটা হচ্ছে তাপন মূল্য। তাহলে কত হয়ে যাবে? জুল পার কেজি। আর যদি বলে যে সিজিএস পদ্ধতিতে, তাহলে তোমরা দেবে ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে যাব। এটা হয়ে গেল। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতি কী রূপ হবে? সমপরাবৃত্তাকার। মনে রাখতে হবে সমপরাবৃত্তাকার, ঠিক আছে, লিখে নেবে সমপরাবৃত্তাকার। নেক্সট কোশ্চেনে যাব। এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অণুর সংখ্যা কত? দেখো 22.4 লিটার যে কোনো গ্যাস, তার মানেই 1 মোল। আর 1 মোল যে কোনো গ্যাসে অণুর সংখ্যা হয় অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 6.022 ইন্টু 10⁻23 এতগুলি অণু থাকে। পরের প্রশ্ন, তোমরা এগুলো একটু নোট করে নেবে। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে, কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম? উত্তর হয়ে যাবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। পরের পেজে চলে যাই। আমি একটা পেজে সব কোশ্চেন নিয়ে নিই, তাহলে দেখা যেত না, হ্যাঁ, বা অ্যান্সার লিখতে প্রবলেম হতো। তো চলো নেক্সট পেজে যাই। পরের কোশ্চেন, লোহা ও পিতলের তৈরি ধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে? বাইরের দিকে লোহার পাত থাকবে এবং ভিতরের দিকে পিতলের পাত বেঁকে যাবে, ঠিক আছে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে পিতলের পাত। পরের প্রশ্ন, চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন? দীর্ঘদৃষ্টি ত্রুটি দূর করার জন্য যে চশমা ব্যবহার করা হয়, তাহলে সেটা কি হবে? যে কনভেক্স লেন্স, তাই না, কনভেক্স উত্তল লেন্স, উত্তল লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। তোমরা নোট করে নেবে যেটা উত্তল লেন্স হবে। আর যদি বলে যে হ্রস্ব দৃষ্টি, তাহলে তখন হবে কনকেভ বা অবতল, হ্রস্ব দৃষ্টির জন্য হবে অবতল। তারপরে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, আচ্ছা এগুলো মুছে দিই আমি, নইলে প্রবলেম হবে। চলো, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষীয় রশ্মির আপতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি হবে? এটা আমরা সবাই জানি, F = R/2।
এই কোশ্চেনের উত্তরটা না অনেক স্টুডেন্ট ভুল করে দিয়ে চলে আসবে বা জানি না বলে ছেড়ে দিয়ে চলে আসবে, কারণ ওরা F=R/2ও কিছু কিছু জন শুধুমাত্র এইটুকুই জানে, কিন্তু এই দুটো কী জিনিস সেটা কিন্তু কখনো দেখেনি বা জানেনি। কিন্তু এই এফটা কী আর আরটা কী এইটা কিন্তু যদি বলি যে 100%-এর মধ্যে 20% ছেলে জানে না। তাই এইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে যে এই শুধুমাত্র ইকুয়েশন দেখলে হবে না, যে এফটা ফোকাস দূরত্ব আর আরটা বক্ষতা ব্যাসার্ধ, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, নইলে সহজ সহজ কোশ্চেনগুলো আমাদেরকে ছেড়ে আসতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন, বিওটি এককের সংজ্ঞা লেখো। আচ্ছা, বিওটি একক মানে কি সেটা আগে জানতে হবে। দেখো, বিওটি পুরো নাম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক, কিন্তু বিওটি আমরা কাকে বলি? বিওটি বলি কিলোওয়াট আওয়ারকে বিওটি বলি, ঠিক কিনা বলো? তাহলে 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার, এইটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার আর বিওটির এককের সংজ্ঞা দিতে কোনো অসুবিধা হবে না। তাহলে আমি কি বলবো, যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ধরে চললে সে যে তড়িৎ শক্তি ব্যয় করবে তাহাই হলো বিওটি, 1 বিওটি। ঠিক আছে, আমি সংজ্ঞাটা এখানে দিয়ে দিলাম। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে তড়িৎ শক্তি ব্যয় করে তা হলো 1 বিওটি। ঠিক আছে, এটা তোমরা এমনি 1 লিখতে পারো, এখানে আমি ভয়েস টাইপিং করেছি বলে এরকম এসছে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, টাইম ওয়েস্ট করা যাবে না একদমই, হাতে আমাদের সময় খুবই কম। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে এসআই এককে আধানের এককের নাম কি? এসআই এককে আধানের একক কি এটা জানতে চেয়েছে। ঠিক আছে, এই যে 2.8-এর অথবা 2.8-এর অথবা কী হবে এসআই এককে? এসআই একক কি আধানের? সবাই জানি আমরা কুলম। আর যদি বলে যে সিজিএস একক কী হবে, এটাও মনে রেখে দেবে, স্ট্যাট কুলম। ঠিক আছে, এই রিলেটেড জিনিসগুলোও কিন্তু মনে রাখতে হবে। আর একটা কী হয়, ইএসইও আধানও হবে। ঠিক আছে, তাহলে এখানে হবে কুলম্ব উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেন, বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ তারের বর্ণ কী করা হয়? বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ তারের বর্ণ হয়, মনে রাখতে হবে, সবুজ ও হলুদ। সবুজ ও হলুদ। পরের কোশ্চেনে চলে যাব, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? নিউক্লিয় সংযোজন। ঠিক আছে, মনে রাখবে, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন। পরের প্রশ্ন, কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌলের ব্যবহার করা হয়? মনে রাখবে, C14। কী হবে? C14, কার্বন 14, এই তেজস্ক্রিয় মৌলের ব্যবহার করা হয়। এটা একটা তেজস্ক্রিয় আইসোটোপ, C14 ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাব, অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা কয়টি? অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা 32টি। ঠিক আছে, অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা হয়ে যাবে 32টি। পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো। আচ্ছা, আমি এই গোটাকে মুছে দিচ্ছি, তোমরা লিখে নিও অ্যান্সারগুলোকে। তো পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম হলো টেনেসিন। টয়ে একার, দন্তের নয় একার, দন্তের শয়ে হস্যি দন্তান্ন, TS। ঠিক আছে, টেনেসিন। পরের কোশ্চেন, পরের প্রশ্ন বলছে জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগ তোমরা NH3 দিতে পারো। ঠিক আছে, NH3, অ্যামোনিয়া। ওকে, পরের প্রশ্ন 2.14, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? তার মানে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি। তাহলে কোন শক্তি দায়ী? এখানে তড়িৎ শক্তি দায়ী হবে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি, ঠিক আছে, তড়িৎ শক্তি হয়ে যাবে উত্তর। তারপরের প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস? যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠি নিভে গিয়ে গ্যাসটি নীল শিখায় জলে। হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কোন গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, হাইড্রোজেন। ওকে, পরের কোশ্চেনে যাই। 2.16 বলা হচ্ছে থার্মিট পদ্ধতি। কি হবে? থার্মিট পদ্ধতি এখানে মিলে যাবে
লোহা, কারণ লোহাকে নিষ্কাশন করা হয় থার্মিট পদ্ধতিতে। অ্যামালগাম NaHg, ঠিক আছে। বায়োপলিমার নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড DNA RNA-তে থাকে। আর পিভিসি ভিনাইল ক্লোরাইড, পিভিসির যে মনোমারের নাম সেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, আর এটা পলিমার পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা, নাইট্রোলিম, নাইট্রোলিমের সংজ্ঞা তোমরা বই থেকে পড়বে অবশ্যই। নাইট্রোলিমের সংকেতটা কী হবে না Ca, নাইট্রোলিমে আমি এখানে এইটা মনে রাখবে, তাহলে তোমরা লিখতে পারবে এটা CaCN2+C, তাই তো। ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন এর মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম, ঠিক আছে, এর মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম। আচ্ছা, তারপরের প্রশ্ন, একটি আম্লিক গ্যাসের নাম লেখো। একটি আম্লিক গ্যাস SO2 বলতে পারো, কারণ দেখো SO2 কিন্তু সালফার ডাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, কারণ বৃষ্টির জল সালফার ডাইঅক্সাইডের সঙ্গে মেশে বলেই তো অ্যাসিড বৃষ্টি হয়। তাহলে SO2 কী গ্যাস? এটা কিন্তু একটা আম্লিক গ্যাস। শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? শৌচাগারে আমরা প্রায়শই কিন্তু NH3 বা অ্যামোনিয়া গ্যাসের গন্ধ পাই, তাই না। NH3 ঝাঁঝালো গন্ধ, NH3-র গন্ধ পাই। আচ্ছা, তারপরের প্রশ্ন, অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? আচ্ছা, এগুলো আমি মুছে দিলাম, তোমরা নোট করে নিও এগুলো। অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? তো দেখো কী হবে উত্তরটা, যে আমরা যদি অ্যামোনিয়ার সঙ্গে HCl-কে মিশিয়ে দিই, অ্যামোনিয়ার সঙ্গে যদি আমরা HCl-কে মিশিয়ে দিই, মানে NH3+HCl, তাহলে উৎপন্ন হবে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু কঠিন পদার্থ, ঠিক আছে, এটা কিন্তু সলিড। তাহলে অ্যামোনিয়ার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় NH4Cl উৎপন্ন হচ্ছে। তাহলে উত্তর কী হয়ে যাবে? কোন গ্যাসের বিক্রিয়ায়? HCl গ্যাসের বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তো এই ভিডিওটা এতটাই। নেক্সট ভিডিও আবার আসবে নেক্সট পেজের এই শর্ট কোয়েশ্চেন, ঠিক আছে, মানে বিভাগ খ এটা।